বানভঞ্জনের আরেকটু পড়ে নিচ্ছি। সে যে গিরিবালা থিয়েটার দেখতে গিয়েছিল, ওখানে রাধার মান আর কৃষ্ণের সেই মান ভাঙানো দেখে ও একদম মুগ্ধ। তারপরে একটু পড়ি কি হয়েছে শুনুন। গিরিবালা গভীর রাত্রে আপন শয়নকক্ষে ফিরিয়া আসিল। কোণে একটি দ্বীপ মিটমিট করিতেছে, ঘরে একটি লোক নাই, শব্দ নাই। গৃহপ্রান্তে নির্জন শয্যার উপরে একটি পুরাতন মশারি বাতাসে অল্প অল্প দুলিতেছে। তাহার প্রতিদিনের জগৎ অত্যন্ত বিশ্রী, বিরস এবং তুচ্ছ বলিয়া ঠেকিতে লাগিল। কোথায় সে সৌন্দর্যময়, আলোকময়, সঙ্গীতময় রাজ্য, যেখানে সে আপনার সমস্ত মহিমা বিকীর্ণ করিয়া দিয়া জগতের কেন্দ্রস্থলে বিরাজ করিতে পারে, সেখানে সে অজ্ঞাত, অবজ্ঞাত, তুচ্ছ সাধারণ নারী মাত্র নহে। এখন হইতে সে প্রতি সপ্তাহে থিয়েটারে যাইতে আরম্ভ করিল। কালক্রমে তাহার সে প্রথম মোহ অনেকটা পরিমাণে হ্রাস হইয়া আসিল। এখন সে নটনটীদের মুখের রংচং, সৌন্দর্যের অভাব, অভিনয়ের কৃত্রিমতা সমস্ত দেখিতে পাইল, কিন্তু তবু তাহার নেশা ছুটিল না। রণসঙ্গীত শুনিলে যোদ্ধার হৃদয় যেমন নাচিয়া উঠে, রঙ্গমঞ্চের পট উঠিয়া গেলেই তাহার বক্ষের মধ্যে সেইরূপ আন্দোলন উপস্থিত হইত। ওই যে সমস্ত সংসার হইতে স্বতন্ত্র, সুদৃশ্য, সমুচ্চ, সুন্দর বেদিকা, স্বর্ণলেখায় অঙ্কিত, চিত্রপটে সজ্জিত কাব্য এবং সঙ্গীতের ইন্দ্রজালে মায়ামণ্ডিত, অসংখ্য মুগ্ধ দৃষ্টির দ্বারা আক্রান্ত, নেপথ্যভূমির গোপনতার দ্বারা অপূর্ব রহস্যপ্রাপ্ত, উজ্জ্বল আলোকমালায় সর্বসম্মুখে সুপ্রকাশিত বিশ্ববিজয়িনী সৌন্দর্য রাজ্ঞীর পক্ষে এমন মায়া সিংহাসন আর কোথায় আছে? প্রথম যেদিন সে তাহার স্বামীকে রঙ্গভূমিতে উপস্থিত দেখিল এবং যখন গোপীনাথ কোনো নটির অভিনয়ে উন্মত্ত উচ্ছ্বাস প্রকাশ করিতে লাগিল, তখন স্বামীর প্রতি তাহার মনে প্রবল অবজ্ঞার উদয় হইল। সে জর্জরিত চিত্তে মনে করিল, যদি কখনো এমন দিন আসে যে তাহার স্বামী তাহার রূপে আকৃষ্ট হইয়া দগ্ধপক্ষ পতঙ্গের মতো তাহার পদতলে আসিয়া পড়ে এবং সে আপন চরণ নখের প্রান্ত হইতে উপেক্ষা বিকীর্ণ করিয়া দিয়া অভিমান ভরে চলিয়া যাইতে পারে, তবে তাহার ব্যর্থ রূপ, ব্যর্থ যৌবন সার্থকতা লাভ করিবে। কিন্তু সে শুভদিন আসিল কই? আজকাল গোপীনাথে দর্শন পাওয়া দুর্লভ হইয়াছে। সে আপন প্রমত্ততার ঝড়ের মুখে ধূলিধ্বজের মতো একটা দল পাকাইয়া ঘুরিতে ঘুরিতে কোথায় চলিয়া গিয়াছে তাহার আর ঠিকানা নাই। একদিন চৈত্র মাসের বাসন্তী পূর্ণিমায় গিরিবালা বাসন্তী রঙের কাপড় পরিয়া দক্ষিণা বাতাসে অঞ্চল উড়াইয়া ছাদের উপর বসিয়াছিল। যদিও ঘরে স্বামী আসে না, তবু গিরি উল্টাইয়া পাল্টাইয়া প্রতিদিন বদল করিয়া নতুন নতুন গহনায় আপনাকে সুসজ্জিত করিয়া তুলিত। হীরামুকুতার আভরণ তাহার অঙ্গে প্রত্যঙ্গে একটি উন্মাদনা সঞ্চার করিত। ঝলমল করিয়া রুনুঝুনু বাজিয়া তাহার চারিদিকে একটি হিল্লোল তুলিতে থাকিত। আজ সে হাতে বাজুবন্ধ এবং গলায় একটি চুনি ও মুক্তার কণ্ঠে পরিয়াছে এবং বাম হস্তের কনিষ্ঠ অঙ্গুলিতে একটি নীলার আংটি দিয়াছে। শুধু পায়ের কাছে বসিয়া মাঝে মাঝে তার নিটোল কোমল রক্তোৎপল পদপল্লবে হাত বুলাইতেছিল এবং অকৃত্রিম উচ্ছ্বাসের সহিত বলিতেছিল, আহা বউ ঠাকুরন, আমি যদি পুরুষ মানুষ হতাম, তাহা হইলে এই পা দুখানি বুকে লইয়া মরিতাম। গিরিবালা সগর্বে হাসিয়া উত্তর দিতেছিল, বোধ করি বুকে না লইয়াই মরিতে হইত, তখন কি আর এমন করিয়া পা ছড়াইয়া দিতাম? আর বকিস নে, তুই সেই গানটা গা। শুধু সেই জ্যোৎস্না প্লাবিত নির্জন ছাদের উপর গাহিতে লাগিল, দাসখত দিলেম লিখে শ্রীচরণে, সকলে সাক্ষী থাকুক বৃন্দাবনে। তখন রাত্রি 10টা। বাড়ির আর সকলে আহারাদি সমাধা করিয়া ঘুমাইতে গিয়াছে। এমন সময় আতর মাখিয়া উড়ানি উড়াইয়া হঠাৎ গোপীনাথ আসিয়া উপস্থিত হইল। শুধু অনেকখানি জিভ কাটিয়া 7 হাত ঘুমটা টানিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। গিরিবালা ভাবিল তাহার দিন আসিয়াছে। সে মুখ তুলিয়া চাহিল না, সে রাধিকার মতো গুরুমান ভরে অটল হইয়া বসিয়া রহিল, কিন্তু দৃশ্যপট উঠিল না। শিখে পুচ্ছচূড়া পায়ের কাছে লুটাইল না, কেহ রাগিনীতে গাহিয়া উঠিল না,
কেন পূর্ণিমা আধার করো লুকায়ে বদন শশী। সঙ্গীতহীন নিরস কণ্ঠে গোপীনাথ বলিল, একবার চাবিটা দাও দেখি। এমন জ্যোৎস্নায় এমন বসন্তে এতদিনের বিচ্ছেদের পরে এই কি প্রথম সম্ভাষণ। কাব্যে নাটকে উপন্যাসে যাহা লেখে তাহার আগাগোড়াই মিথ্যা কথা। অভিনয় মঞ্চেই প্রণয়ী গান গাহিয়া পায়ে আসিয়া লুটাইয়া পড়ে এবং তাহাই দেখিয়া যে দর্শকের চিত্ত বিগলিত হইয়া যায়, সেই লোকটি বসন্ত নিশীথে গৃহছাদে আসিয়া আপন অনুপমা যুবতী স্ত্রীকে বলে, ওগো একবার চাবিটা দাও দেখি। তাহাতে না আছে রাগিনী, না আছে প্রীতি, তাহাতে কোনো মোহ নাই, মাধুর্য নাই, তাহা অত্যন্ত অকিঞ্চিৎকর। এমন সময়ে দক্ষিণে বাতাস জগতের সমস্ত অপমানিত কবিত্বের মর্মান্তিক দীর্ঘ নিঃশ্বাসের মতো হু হু করিয়া বহিয়া গেল। টব ভরা ফুটন্ত বেলফুলের গন্ধ ছাদময় ছড়াইয়া দিয়া গেল। গিরিবালার চূর্ণ অলোক মুখে চোখে আসিয়া পড়িল, আর তাহার বাসন্তী রঙ্গের সুগন্ধি আঁচল অধীরভাবে যেখানে সেখানে উড়িতে লাগিল। গিরিবালা সমস্ত মান বিসর্জন দিয়া উঠিয়া পড়িল। স্বামীর হাত ধরিয়া বলিল, চাবি দিব এখন, তুমি ঘরে চলো। আজ সে কাঁদিবে কাঁদাইবে, তাহার সমস্ত নির্জন কল্পনাকে সার্থক করিবে, তাহার সমস্ত ব্রহ্মাস্ত্র বাহির করিয়া বিজয়ী হইবে, ইহা সে দৃঢ় সংকল্প করিয়াছে। গোপীনাথ কহিল, আমি বেশি দেরি করিতে পারিব না, তুমি চাবি দাও। গিরিবালা কহিল, আমি চাবি দিব এবং চাবির মধ্যে যাহা কিছু আসে সমস্ত দিব, কিন্তু আজ রাত্রি তুমি কোথাও যাইতে পারিবে না। গোপীনাথ কহিল, সে হইবে না, আমার বিশেষ দরকার আছে। গিরিবালা বলিল, তবে আমি চাবি দিব না। গোপী কহিল, দিবে না বই কি, কেমনে না দাও দেখিব। বলিয়া সে গিরিবালার আঁচলে দেখিল চাবি নাই। ঘরের মধ্যে ঢুকিয়া তাহার আয়নায় বাক্সর দেরাজ খুলিয়া দেখিল তাহার মধ্যেও চাবি নাই। তাহার চুল বাঁধিবার বাক্স জোর করে ভাঙিয়া খুলিল। তাহাতে কাজললতা, সিঁদুরের কৌটা, চুলের দড়ি প্রভৃতি বিচিত্র উপকরণ আছে, চাবি নাই। তখন সে বিছানা ঘাঁটিয়া গদি উঠাইয়া আলমারি ভাঙিয়া নাস্তানা বোধ করিয়া তুলিল। গিরিবালা প্রস্তর মূর্তির মতো শক্ত হইয়া দরজা ধরিয়া ছাদের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। ব্যর্থ মনোরোধ গোপীনাথ রাগে গড়গড় করিতে করিতে আসিয়া বলিল, চাবি দাও বলিতেছি, নইলে ভালো হইবে না। গিরিবালা উত্তর মাত্র করিল না। তখন গোপী তাহাকে চাপিয়া ধরিল এবং তাহার হাত হইতে বাজুবন্ধ, গলা হইতে কণ্ঠি, অঙ্গুলি হইতে আংটি ছিনিয়া লইয়া তাহাকে লাথি মারিয়া চলিয়া গেল। কি অপমান! বাড়ির কাহারও নিদ্রাভঙ্গ হইল না, পল্লীর কেহ কিছুই জানিতে পারিল না। জ্যোৎস্না রাত্রি তেমনি নিস্তব্ধ হইয়া রহিল। সর্বত্র যেন অখণ্ড শান্তি বিরাজ করিতেছে, কিন্তু অন্তরের চিৎকার ধ্বনি যদি বাহিরে শোনা যাইত, তবে সেই চৈত্র মাসের সুখতপ্ত জ্যোৎস্না নিশীথিনী অকস্মাৎ তীব্রতম আত্মস্বরে দীর্ণ বিদীর্ণ হইয়া যাইত। অথচ সে রাত্রিও কাটিয়া গেল। এমন পরাভব, এত অপমান গিরিবালা সুধোর কাছেও বলিতে পারিল না। মনে করিল, আত্মহত্যা করিয়া এ অতুল রূপ যৌবন নিজের হাতে ভাঙিয়া ফেলিয়া সে আপন অনাদরের প্রতিশোধ লইবে। গিরিবালা কহিল, আমি বাপের বাড়ি চলিলাম। তার বাপের বাড়ি কলিকাতা হইতে দূরে। সকলেই নিষেধ করিল, কিন্তু বাড়ির কর্ত্রী নিষেধও শুনিল না, কাহাকে সঙ্গেও লইল না। একদিকে গোপীনাথ সদল বলে নৌকা বিহারে কতদিনের জন্য কোথায় চলিয়া গিয়াছে কেহ জানে না। একেবারে শেষে গান্ধর্ব থিয়েটারে গোপীনাথ প্রায় প্রত্যেক অভিনয় উপস্থিত থাকিত। সেখানে মনোরমা নাটকে লবঙ্গ মনোরমা সাজিত, আর গোপীনাথ সদলের সম্মুখের সারে বসিয়া তাকে উচ্চস্বরে বাহুবা দিত এবং স্টেজের উপর তোড়া ছুড়িয়া ফেলিত। মাঝে মাঝে এক একদিন গোলমাল করিয়া দর্শকদের অত্যন্ত বিরক্তি ভাজন হইত। তথাপি রঙ্গভূমির অধ্যক্ষগণ তাকে কখনো নিষেধ করিতে সাহস করে নাই। অবশেষে একদিন গোপীনাথ কিঞ্চিত মত্তাবস্থায় গ্রিন রুমের মধ্যে প্রবেশ করিয়া ভারী গোল বাঁধাইয়া দিল। কি এক সামান্য কাল্পনিক কারণে সে আপনাকে অপমানিত জ্ঞান করিয়া কোনো নটকে গুরুতর প্রহার করিল। তাহার চিৎকারে এবং গোপীনাথের গালিবর্ষণে সমস্ত নাট্যশালা চকিত হইয়া উঠিল। সেদিন অধ্যক্ষগণ আর সহ্য করিতে না পারিয়া গোপীনাথকে পুলিশের সাহায্যে বাহির করিয়া দেয়।
গোপীনাথ এই অপমানের প্রতিশোধ লইতে কৃতনিশ্চয় হইল। থিয়েটারওয়ালারা পূজার 1 মাস পূর্ব হইতে নতুন নাটক মনোরমার অভিনয় খুব আড়ম্বর সহকারে ঘোষণা করিয়াছে। বিজ্ঞাপনের দ্বারা কলিকাতা শহরটাকে কাগজে মুড়িয়া ফেলিয়াছে। রাজধানীকে যেন সেই বিখ্যাত গ্রন্থকারের নামাঙ্কিত নামাবলী পড়াইয়া দিয়াছে। এমন সময় গোপীনাথ তাহার প্রধান অভিনেত্রী লবঙ্গকে লইয়া বোটে চড়িয়া কোথায় অন্তর্ধান হইল, তাহার আর সন্ধান পাওয়া গেল না। থিয়েটারওয়ালারা হঠাৎ অকুল পাথারে পড়িয়া গেল। কিছুদিন সেই যে গল্পগুচ্ছের সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ছোট গল্পগুলিতে এমনি চমক শেষের দিকে থাকে, তাই না? কিছুদিন লবঙ্গের জন্য অপেক্ষা করিয়া অবশেষে এক নূতন অভিনেত্রীকে মনোরমার অংশ অভ্যাস করাইয়া লইল। তাহাতে তাহাদের অভিনয়ের সময় পিছাইয়া গেল, কিন্তু বিশেষ ক্ষতি হইল না। অভিনয়স্থলে দর্শক আর ধরে না, শত শত লোক দ্বার হইতে ফিরিয়া যায়, কাগজেও প্রশংসার সীমা নাই। সে প্রশংসা দূর দেশে গোপীনাথের কানে গেল। সে আর থাকিতে পারিল না। বিদ্বেষে এবং কৌতূহলে পূর্ণ হইয়া সে অভিনয় দেখিতে আসিল। প্রথম পট উৎক্ষেপে অভিনয়ের আরম্ভভাগে মনোরমা দিনহীন বেশে দাসীর মতো তাহার শ্বশুর বাড়িতে থাকে। প্রচ্ছন্ন বিনম্র সংকুচিত ভাবে সে আপনার কাজকর্ম করে, তাহার মুখে কথা নাই এবং তাহার মুখ ভালো করিয়া দেখাই যায় না। অভিনয়ের শেষাংশে মনোরমাকে পিতৃগৃহে পাঠাইয়া তাহার স্বামী অর্থলোভে কোনো এক লক্ষপতির একমাত্র কন্যাকে বিবাহ করিতে উদ্যত হইয়াছে। বিবাহের পর বাসর ঘরে যখন স্বামী নিরীক্ষণ করিয়া দেখিল, তখন দেখিতে পাইল এও সেই মনোরমা, কেবল সেই দাসী বেশ নাই। আজ সে রাজকন্যা সাজিয়াছে, তাহা নিরুপম সৌন্দর্য আভরণে ঐশ্বর্যে মণ্ডিত হইয়া 10 দিকে বিকীর্ণ হইয়া পড়িতেছে। সমারোহে বিবাহ দিয়াছে। তাহার পরে বাসর ঘরে মানভঞ্জনের পালা আরম্ভ হইল। কিন্তু ইতিমধ্যে দর্শকমণ্ডলীর মধ্যে ভারী এক গোলমাল বাঁধিয়া উঠিল। মনোরমা যতক্ষণ মলিন দাসী বেশে ঘোমটা টানিয়াছিল, ততক্ষণ গোপীনাথ নিস্তব্ধ হইয়া দেখিতেছিল। কিন্তু যখন সে আভরণে ঝলমল করিয়া রক্তাম্বর পরিয়া মাথার ঘোমটা ঘুচাইয়া রূপের তরঙ্গ তুলিয়া বাসর ঘরে দাঁড়াইল এবং এক গর্বে গৌরবে গ্রীবা বঙ্কিম করিয়া সমস্ত দর্শক মণ্ডলীর প্রতি এবং বিশেষ করিয়া সম্মুখবর্তী গোপীনাথের প্রতি চকিত বিদ্যুতের ন্যায় অবজ্ঞাবর্জ্য পূর্ণ তীক্ষ্ণ কটাক্ষ নিক্ষেপ করিল, তখন সমস্ত দর্শক মণ্ডলীর চিত্ত উদ্বেলিত হইয়া প্রশংসার করতালিতে নাট্যস্থলী সুদীর্ঘকাল কম্পান্বিত করিয়া তুলিতে লাগিল। তখন গোপীনাথ সহসা উঠিয়া দাঁড়াইয়া গিরিবালা গিরিবালা করিয়া চিৎকার করিয়া উঠিল। ছুটিয়া স্টেজের উপর লাফ দিয়া উঠিবার চেষ্টা করিল। বাদকগণ তাহাকে ধরিয়া ফেলিল। বুঝতে পেরেছেন তো না কি সেই যে নতুন অভিনেত্রী, সেই গিরিবালা আমাদের। এই অকস্মাৎ রসভঙ্গে মর্মান্তিক ক্রুদ্ধ হইয়া দর্শকগণ ইংরাজিতে বাংলায় দূর করে দাও, বের করে দাও বলে চিৎকার করিতে লাগিল। গোপীনাথ পাগলের মতো ভগ্ন কণ্ঠে চিৎকার করিতে লাগিল, আমি ওকে খুন করব, ওকে খুন করব। পুলিশ আসিয়া গোপীনাথকে ধরিয়া টানিয়া বাহির করিয়া লইয়া গেল। সমস্ত কলিকাতা শহরে দর্শক 2 চক্ষু ভরিয়া গিরিবালার অভিনয় দেখিতে লাগিল। কেবল গোপীনাথ সেখানে স্থান পাইল না। সে আগে কত অবজ্ঞা করেছে নিজের স্ত্রীকে, এবারে তার দেখারই ভাগ্য নাই। আজ আসি, গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন প্লিজ। এটা তো গল্পগুচ্ছের মানভঞ্জন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। তবু আশা রাখি আপনারা কমেন্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন। আজ আসি, টাটা।